নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। প্রিয় দর্শক, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় 21 ঘন্টার ম্যারাথন আলোচনা হয় শান্তি বৈঠকে, কিন্তু শেষ পর্যন্ত কোনো শান্তি চুক্তি হয়নি। এ খবর আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যে। ইরান ও আমেরিকার এই বৈঠকটি ছিল 1979 সালের শাহ পহলভি বংশের পতন ও ইসলামী বিপ্লবের পর দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ সরাসরি যোগাযোগ। তাই বৈঠক ভেস্তে যাওয়া শুধু কূটনৈতিক ব্যর্থতা নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এবং এক অর্থে পুরো বিশ্বের জন্যে একটি বিপজ্জনক সংকেত। এখন প্রশ্ন হলো, এর পর কি? ইতিমধ্যে আমেরিকা মাসল পেশি শক্তি দেখানো শুরু করে দিয়েছে। তাহলে কি যুদ্ধ আবার হবে? মধ্যপ্রাচ্য কি নতুন এক বড় যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি আমরা দেখব আমরা দেখব আরও জটিল দীর্ঘমেয়াদী ছায়াযুদ্ধের আর এক নতুন অধ্যায়? আমার মতে এখনই সব শেষ হয়ে গেছে এই ধরনের সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। কারণ আলোচনায় ভাঙন মানেই সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়া নয়। কিন্তু এটাও সত্য যে শান্তির জানালা, যেটা অনেক আশা জাগিয়ে খুলে গিয়েছিল 8 তারিখে 7-8 এপ্রিলে, সেটা এখন অনেকটাই ছোট্ট হয়ে গেল, সরু হয়ে গেল। এই যে শান্তি বৈঠকের ব্যর্থতা, এর পেছনে প্রধান বিরোধের জায়গা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের শর্ত, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং আঞ্চলিক সংঘাতের বড় প্রশ্নগুলো। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই বৈঠক ভেঙে যাওয়ার পরে বলেছেন, ইরান ওয়াশিংটনের শর্ত মানেনি। অন্যদিকে তেহরান বলছে এক বৈঠকেই চুক্তি হবে এমন প্রত্যাশা তাদেরও ছিল না। ইরান তাদের ইউরেনিয়াম ভাণ্ডারের মালিকানা ছেড়ে দিতে চায়নি। এখানেই আসল বিষয়টি লুকিয়ে আছে। দুই পক্ষ শুধু একটি যুদ্ধ থামানোর চেষ্টা করছিল না, তারা আসলে ভবিষ্যৎ আঞ্চলিক শক্তির ভারসাম্য, প্রভাব বলয়, জ্বালানি রুট এবং সামরিক প্রতিরোধের নতুন নিয়ম নিয়ে দর কষাকষি করছিল, মানে দড়ি টানাটানি করছিল। মধ্যপ্রাচ্যে আগামীতে কি হতে পারে তা বুঝতে হলে আমাদের 3টি সম্ভাব্য দৃশ্যপট মাথায় রাখতে হবে। প্রথমত, সীমিত সামরিক চাপ ও পাল্টা চাপ দুপক্ষ থেকেই। দ্বিতীয়ত, প্রক্সি ফ্রন্টে আগুন। তৃতীয়ত, কূটনৈতিক দরজা খোলা রেখে নিয়ন্ত্রিত লড়াই বা সংঘর্ষ, যাকে বলা যায় খুচরো ধরনের লড়াই। প্রথম দৃশ্যপটটা হলো সীমিত সামরিক চাপ, সীমিত কিন্তু ধারাবাহিক উত্তেজনা বজায় রাখা। অর্থাৎ বড় ধরনের একদিনের ধাক্কা না দিয়ে মিসাইল, ড্রোন, নৌবাহিনীর চাপ, সাইবার হামলা এবং আঞ্চলিক ঘাঁটিতে চাপ, এই মডেলের দিকে আগামীর যুদ্ধ পরিস্থিতি গড়াতে পারে। ইরানের সম্ভাব্য রণকৌশলও খুব সম্ভব এই দিকেই যাবে। যুদ্ধ বিশেষজ্ঞদের মতে ইরান বড় আকারের বিচ্ছিন্ন হামলার বদলে দীর্ঘ লড়াই জারি রেখে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে দিতে দীর্ঘমেয়াদী ও ছড়িয়ে ছিটিয়ে হামলার পথ ইরান বেছে নিতে পারে। এর মানেটা কি? এর মানে ইরান এমন কৌশল নেবে যাতে প্রতিপক্ষকে প্রতিদিন সতর্ক থাকতে হয়, প্রতিটি আকাশসীমায় পাহারা রাখতে হয়, প্রতিটি ঘাঁটিকে পাহারা দিয়ে রাখতে হয়, প্রতিটি জাহাজ চলাচলকে ঝুঁকির মধ্যে আছে ভাবতে হয়। এই পদ্ধতির বড় সুবিধে হলো, এতে ইরান একেবারে তার সমস্ত শক্তি খরচ করে না, বরং কম খরচে দীর্ঘ সময় ধরে মনস্তাত্ত্বিক চাপ রাখে,
সামরিক ক্লান্ত করে দিতে চায় প্রতিপক্ষকে এবং প্রতিপক্ষের অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি করতে পারে, যেটা আমেরিকার ইতিমধ্যে দেখা গেছে। দ্বিতীয় কৌশল ইরানের হরমুজকে কেন্দ্র করে চাপ রাখা। রয়টার্স ও অন্যান্য সংবাদ মাধ্যমের রিপোর্টে দেখা যাচ্ছে হরমুজ প্রণালী এখন এই সংঘাতের কেন্দ্রীয় কৌশলগত যে বিষয় তার একটি, কারণ এখানকার নিরাপত্তা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারের সঙ্গে যুক্ত, সারা পৃথিবী তার সঙ্গে যুক্ত। ইরান যদি সরাসরি বড় নৌযুদ্ধে নাও যায়, তাহলেও জাহাজ চলাচলে অনিশ্চয়তা, নৌ ঝুঁকি অথবা আংশিক ব্যাঘাতের মাধ্যমে বিশ্ববাজারে চাপ তৈরি করতে পারে ইরান। এতে বার্তা হবে একটাই, তেহরানকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা যদি কেউ স্থিতিশীল রাখার কথা ভাবে, সেটা সম্ভব নয়। তৃতীয় কৌশল হলো প্রক্সি ও মিত্র নেটওয়ার্কগুলোকে সক্রিয় রাখা। ইরানের বহু বছরের আঞ্চলিক কৌশলে হিজবুল্লাহ, ইরাকি শিয়া মিলিশিয়া, হামাস, ইয়েমেনের হুতি, এদের মতো গোষ্ঠীগুলো ইরানি প্রতিরোধ বলয়ের অংশ হিসেবে কাজ করেছে আগে, ভবিষ্যতেও কাজ করবে। ইরান এদেরকে ছাড়বে না। এই নেটওয়ার্কগুলোর উদ্দেশ্য শুধু হামলা চালানো নয়, মূল উদ্দেশ্য হলো যুদ্ধকে এক ফ্রন্টে সীমাবদ্ধ না রেখে বহু ফ্রন্টে ছড়িয়ে দেয়া, যাতে প্রতিপক্ষ তার সামরিক মনোযোগ ও সম্পদ ছড়িয়ে দিতে বাধ্য হয়। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, ইরানও জানে একেবারে বেপরোয়া পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রকে সরাসরি আরও গভীরভাবে যুদ্ধে টেনে আনার ঝুঁকি থাকে, বড় আক্রমণের ঝুঁকি থাকে। তাই তেহরানের কৌশল হচ্ছে বেঁচে থাকা এবং চাপ ধরে রাখা, কিন্তু এমন সীমা না পেরোনো যাতে আমেরিকার দিক থেকে বড় সর্বাত্মক ধরনের আঘাত নেমে আসে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আমেরিকা কি অল আউট লড়াইয়ে নামবে? বিশেষ করে আমেরিকার ভেতরে যখন এই যুদ্ধের বিরুদ্ধে একটা বিরাট প্রতিরোধ সেখানটায় গড়ে উঠেছে, এটা এক নম্বর। দ্বিতীয়ত, আমেরিকার অর্থনৈতিক হাল দীর্ঘযুদ্ধের পক্ষে মজবুত নয়। সুতরাং সোজা উত্তর হলো তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ স্থলযুদ্ধের সম্ভাবনা কম, কিন্তু আমেরিকার পক্ষ থেকে সামরিক প্রস্তুতি ও চাপ বাড়ানোর সম্ভাবনা আছেই। ভয় দেখানো, ফোঁস করা, ছোবল মারুক আর না মারুক। রয়টার্স জানাচ্ছে পেন্টাগন মধ্যপ্রাচ্যে হাজার হাজার অতিরিক্ত সেনা পাঠানোর কথা বিবেচনা করছে, এখনো সিদ্ধান্ত নেয়নি, যার মধ্যে 82তম এয়ারবর্ন ডিভিশনের 3000 থেকে 4000 সেনাও থাকতে পারে। এর আগে আরও মেরিন নৌ উপস্থিতি এবং একটি অ্যাম্ফিবিয়াস অ্যাসাল্ট শিপ, সেটা আমেরিকা পাঠিয়েছে এই অঞ্চলে। এই মোতায়েনের উদ্দেশ্য একাধিক। এটি সরাসরি হামলার প্রস্তুতি হতে পারে, আবার আলোচনার টেবিলে চাপ বাড়াবার জন্য সামরিক ব্যাকড্রপ হিসেবেও ব্যবহার হতে পারে। আমেরিকার জন্য সমস্যা হলো মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধ রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক তিন দিক থেকেই আমেরিকার পক্ষে ব্যয়বহুল। আমেরিকা তৈরি নয় এজন্য। রয়টার্সের প্রতিবেদনে এমনও উঠে এসেছে যে স্থলযুদ্ধে যাওয়ার বিকল্পটি আলোচনা হলেও তা ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে। তাই ওয়াশিংটনের সম্ভাব্য পথ হতে পারে এই রকম: পূর্ণাঙ্গ আগ্রাসন নয়, বরং বিমান ও নৌবাহিনী দিয়ে চাপ সৃষ্টি, নিষেধাজ্ঞা, স্যাংশন দেয়া, আঞ্চলিক ঘাঁটি সুরক্ষা, আরব মিত্রদের সহায়তা করা এবং প্রয়োজনে সীমিত আঘাত। এই সঙ্গে সব কিছু মিলিয়ে অনেকটা সেই ব্লো হট অ্যান্ড ব্লো কোল্ড। আমেরিকা অল আউট ওয়ার শুরু না করলেও এমন এক যুদ্ধ কাঠামো তৈরি রাখতে পারে যেখানে ইরানের ওপর চাপ অব্যাহত থাকবে এবং ইরানও
অল আউট রেসপন্স না দিয়েও প্রতিদিনের হিসাব বদলে দিতে পারে। এখানেই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কিন্তু আরও বিপজ্জনক। কারণ বড় যুদ্ধ অনেক সময় ঘোষণা দিয়ে শুরু হয় না, ছোট ছোট পদক্ষেপ, ভুল হিসাব, প্রতিশোধ, পাল্টা প্রতিশোধ, এইসবের স্তূপ থেকে হঠাৎ করে বড় বিস্ফোরণ তৈরি হয়ে যায়। ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার পর পাকিস্তান মধ্যস্থতা চালিয়ে যেতে চায় এমন ইঙ্গিত বিভিন্ন রিপোর্টে এসেছে। এমন রিপোর্টে এসেছে পাকিস্তান ছাড়া অন্য কোনো নিরপেক্ষ দেশে, যেমন ভারতে, আবার শান্তি বৈঠক করা, ভারত যদিও রাজি হচ্ছে না। ইতিমধ্যে ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে বৈঠকের কথাও চলছে। এসব বোঝায় যে কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু সেই দরজা এখন একটুখানি খোলা আছে, মাত্র ছোট্ট একটু ফোকরের মতো। তাহলে আগামী কয়েক সপ্তাহে আমরা কি কি দেখতে পাবো? 1. হরমুজে নৌ উত্তেজনা বাড়ে কিনা। 2. যুক্তরাষ্ট্র নতুন সামরিক মোতায়েনকে বাস্তবে কতদূর নিয়ে যায়। 3. ইরান সরাসরি ও প্রক্সি নির্ভর যুদ্ধের চাপ কতটা বাড়ায়। 4. নতুন কোনো আলোচনার তারিখ বেরোয় কি না। যদি ইরান ধৈর্যের খেলা খেলতে চায় তাহলে তারা প্রতিপক্ষকে দ্রুত বিজয় পেতে দেবে না। আর যদি আমেরিকা চাপের রাজনীতি চায় তাহলে তারা যুদ্ধকে নিয়ন্ত্রিত রেখে ইরানকে ছাড় দিতে, মেনে নিতে বাধ্য করার চেষ্টা করবে। কিন্তু সমস্যাটা হলো দুই পক্ষই মনে করছে তারা জিতবে, সময় তাদের পক্ষে। ইরান ভাবছে দীর্ঘ সংঘাতে আমেরিকার রাজনৈতিক ধৈর্য কমবে, আর আমেরিকা ভাবছে অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়ালে তেহরান নরম হবে। সুতরাং ইসলামাবাদের ব্যর্থ বৈঠক আমাদের যে বার্তাটি দেয় তা হলো মধ্যপ্রাচ্য এখন শান্তির পথে নয়, বরং বিরতির মধ্যেও যুদ্ধের এক অনিশ্চিত পর্বে ঢুকে পড়ল। এখানে আগামী দিনের লড়াই শুধু বোমা আর মিসাইলের নয়, এটা সাগর পথ নিয়ে লড়াই, জ্বালানি নিয়ে লড়াই, কূটনীতির লড়াই, মনস্তাত্ত্বিক লড়াই এবং আঞ্চলিক প্রভাব বজায়ের লড়াই। শেষ কথা একটাই, আমেরিকা এখনই হয়তো অল আউট স্থল যুদ্ধে নামবে না, কিন্তু যুদ্ধের সব দরজা খোলা রেখে চাপ বাড়াবে। আর ইরান সম্ভবত সরাসরি সর্বাত্মক সংঘর্ষের বদলে দীর্ঘস্থায়ী যুদ্ধ, প্রক্সি চাপ এবং কৌশলগত আঘাতের পথ বেছে নেবে। আর এই কারণেই ইসলামাবাদের টেবিলে যে শান্তি হলো না তার প্রতিধ্বনি আমরা আগামী দিনগুলোতে দেখতে পাবো লেবানন, হরমুজ, ইরাক, ইয়েমেন এবং এই সঙ্গে বিশ্বের বাজারেও। মধ্যপ্রাচ্যের আগুন কখনো শুধু মধ্যপ্রাচ্যে থাকে না, এটি দ্রুত পরিণত হয় বৈশ্বিক নিরাপত্তা, বিশ্বের তেল বাজার, তেল সংকট, বাণিজ্য এবং শক্তির ভারসাম্যের সংকটে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের প্রতিবেদন কমেন্ট করে জানান, এবং আন্তর্জাতিক জিও পলিটিক্সের এরকম নিরপেক্ষ এবং গভীর আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। এখনকার মতো রাখছি, ধন্যবাদ।